গুড মর্নিং। আমি আজ আমার যে কম্প্রিহেন্সিভ গাইড বুক আছে সিভিল অডিট অ্যাকাউন্টস অ্যান্ড সার্ভিস রুলস ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের যে লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন এবং যেহেতু সেম সিলেবাস সাফিলের ডিপার্টমেন্টাল এক্সামিনেশন তার কিছু প্রশ্ন আমি এখানে আপনাদের সামনে আলোচনা করব। তো এই বইটির থেকে আমি আলোচনা করবো যে কম্পাইল বুকস আছে, চেষ্টা করবো অ্যাটলিস্ট 5 পেজ আলোচনা করে প্রথম দিকে কোশ্চেন অ্যান্সার। আসুন আলোচনা শুরু করি। এখান থেকে হবে এটা সিলেবাসটা আপনারা সকলেই জানেন, আমি সিলেবাসের দিকে যাব না। এই যে প্রশ্ন আপনার ফার্স্ট কোশ্চেন হচ্ছে নেম দ্য ডিপার্টমেন্ট which is vested with the power of interpreting West Bengal Service Rule Part 1 হোক, Part 2 হোক, ফিনান্সিয়াল হোক, যে কোনো রুল হোক না কেন, ইন্টারপ্রেট করার দায়িত্ব যার হাতে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা অবশ্যই আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট। সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যত রুলস অ্যান্ড রেগুলেশন আছে তার ইন্টারপ্রেট করার যে ইনভেস্ট করার জন্য যে পাওয়ারটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার ফাইন্যান্স ডিপার্টমেন্ট। যেমনি লেখা আছে দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য অথরিটি ফর interpreting the WPSR Part 1. Any doubt or dispute regarding the interpretation of rules is referred to this department. Each decision is final and binding. This ensures uniformity in application of service rules. Second question, who is head of office? Head of office means an officer declared as such by the government. He is responsible for financial and administrative control of the office. তাহলে হেড অফিস কি? হেড অফিস আমাদের ডিক্লেয়ার করা থাকে, রুলে আমাদের ডিক্লেয়ার করা আছে কি হেড অফিস হবেন, কোন ডিপার্টমেন্টের হেড অফিস কি, কোন দপ্তরের হেড অফিস কি। তার তার হাতে কি থাকে, রেসপন্সিবল কি থাকে, ফাইন্যান্স এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল করার ক্ষমতা থাকে। He ensure compliance with financial and service rules. He also act as the drawing and disbursing officer. তিনি আবার টিটিও হিসেবেও কাজ করে থাকেন। কোনো কোনো অফিসে টিটিও আলাদা থাকেন, আবার কোনো কোনো অফিসে হেড অফ অফিস আবার ডিটিও হন, আবার কোনো কোনো অফিসে হেড অফ অফিস তার ডিটিওর চার্জটাকে পাওয়ার দেওয়া থেকে তিনি অন্য কাউকে এটাকে গ্রুপ এ অফিসারকে চার্জ দিতে পারেন, যেমন বিডিও অফিসে যেমন বিডিওকে চার্জ দেন ডিটিও। By which terms the annual budget is shown in the constitutional provision. Under Article 112 Union and Article 202 State of the Constitution, the annual budget is called the annual financial statement. By which term the annual budget, কোন টার্ম আপনার আমাদের বাজেটটাকে কি বলা হয়, বাজেটটাকে আমাদের কি বলা হয়, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়। এটা ইউনিয়নের ক্ষেত্রে 112 ধারায় লেখা আছে এবং রাজ্যের ক্ষেত্রে 202 ধারায় লেখা আছে সংবিধানে। It shows estimated receipt and expenditure of the government. It shows estimated receipt and expenditure of the government. It distinguishes between charge and vetted expenditure বাজেটের মধ্যে, and it laid before the legislature for financial year. খুব সংক্ষেপ বলছি কারণ কি প্রশ্নগুলোর মান হচ্ছে 2 মার্কস করে। Define competent authority. Competent authority WPFR Part 1 এ এটা ভলিউম 1 হবে। হ্যাঁ, এটা বলতে কি বোঝায়? Competent authority means the government or officer to whom the power is delegated under WPFR. Power of delegation করা আছে WPFR অনুসারে। It may sanction expenditure, grant leave or approve advances. The authority is defined in the rules or by government orders.
any action without approval of authority is irregular. যে কোনো অ্যাকশন যদি নেয় সেটা কম্পিটেন্ট অথরিটির অ্যাপ্রুভাল ব্যতি রেখে তাহলে কিন্তু সেটাকে ইরেগুলার করা হয়, সেটা অন্যায়। কাউন্টারসাইন, what does countersign on a bill signify? কাউন্টারসাইন কি সিগনিফাই করে? একটা বিলের মধ্যে কাউন্টারসাইনটা কি সিগনিফাই করে? কাউন্টার সিগনেচার means the approval of the controlling officer on a claim of bill. ঠিক আছে, কাউন্টারসাইন কথাটাই মানে হয়ে যাচ্ছে যেটা একটা অ্যাপ্রুভাল কন্ট্রোলিং অফিসার অন এ ক্লেম অফ বিলের মধ্যে যদি কাউন্টার সাইন করে তাহলে মানে দাঁড়াবে তিনি এটাকে অ্যাপ্রুভ করলেন। যে কোনো বিলের মধ্যে অ্যাপ্রুভ না লিখেও তিনি যদি কাউন্টার সাইন করে দেন এটা ধরে নেওয়া হবে তিনি এটাকে অ্যাপ্রুভ করেছেন। It certificates that the claim is admissible and within the budget provision, এবং সেটা যে তিনি এই বাজেট অ্যাপ্রুভাল করেছেন মানেই হচ্ছে অ্যাডমিসিবল, এটা এবং একটা বাজেট প্রভিশন মেনেই করা হয়েছে। Without counter signature, the teacher cannot pass the bill. It ensures financial discipline and prevent irregular payments. Next question কি আছে? What is mean by emolument? Emolument বলতে কি বোঝায়? DCRB rule 71 এর emolument বলতে কি বোঝায়? দেখুন, emolument means basic pay plus special pay and other allowances that count for pension. অর্থাৎ পেনশনের জন্য যে সকল গুলো ধার্য করা হয়, হ্যাঁ, সেগুলোকে আমরা emolument বলি। মানে বেসিক পে বলুন, স্পেশাল পে বলুন, ঠিক আছে। It exclude compensatory allowance like DA and daily allowance, say DNS allowance না। It is the basis for calculating pension and gratuity. এটা হচ্ছে অর্থাৎ গ্র্যাচুইটি পেনশন ক্যালকুলেশনের জন্য আমরা যে পার্টগুলোকে নিই একটা স্যালারি, সেই পার্টগুলোই হচ্ছে আমার emolument. Defined under DCRB Rule 71, 70 and as per WPSR Part 1 Rule 528 এটা উল্লেখ করা আছে। এই কথাগুলো উল্লেখ করতে পারেন আপনারা যাতে মস্তকে ভালো ক্যারি করতে। What is primarily mean by detail set? Detail set বলতে কি বোঝায়? অ্যাকাউন্টিং সিস্টেমে ডিটেল সেটটা কি? Detail set classify expenditure under sub categories within major and minor heads. Minor heads and major heads এর মধ্যে যেটা আপনার সাব ক্যাটাগরি রয়েছে কি ক্লাসিফাই করে? আপনার ক্লাসিফাই এক্সপেন্ডিচার, ডিটেলস হেড ক্লাসিফাই এক্সপেন্ডিচার আন্ডার সাব ক্যাটাগরিজ উইদিন মেজর অ্যান্ড মাইনর হেড। দে রিপ্রেজেন্ট দ্য অবজেক্ট অফ দ্য এক্সপেন্ডিচার। তাহলে কি করে? মানে ওই হেডটা করে রিপ্রেজেন্ট করে যে অবজেক্ট অফ দ্য এক্সপেন্ডিচারটা কি, যেমন সাজেস পে হতে পারে, অ্যালাউন্স হতে পারে, অফিস এক্সপেন্স হতে পারে, ঠিক আছে। ডিটেলসটা বলে দেয় এটা কি জাতীয় খরচা। It helps in the precise control over the government spending. এটা গভর্নমেন্ট মানে ওই হেডের মধ্যে ওই হেডটাকে ইন্ডিকেট করে দিচ্ছে পে হেড না অ্যালাউন্স, সেটা অফিস এক্সপেন্স। তাহলে আমার একটা কন্ট্রোলিং আসছে যে এই হেডটাতে যে টাকাটা আছে সেই টাকাটা হচ্ছে অ্যালাউন্সের জন্য। Thus they are lowest level of the classification in account. না 01, 02, 03, 04. What are the main division of the consolidated fund of the union or the state? Main division the consolidated fund and main division ke main division che revenue account and capital account. The revenue includes the income and current expenditure. Revenue both of income and current expenditure. Our capital includes capital received, loans and investment. এই কথা উল্লেখ করবেন 2 নম্বর পেতে গেলে। আপনি শুধু বলে দিলেন রেভিনিউ অ্যাকাউন্ট এন্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট, হয়তো 1 নম্বর দেবে, কিন্তু যদি আপনি এটাকে রেভিনিউ বলতে কি বোঝায় আর ক্যাপিটাল বলতে কি বোঝায় সেটাই যদি উল্লেখ করেন তাহলে আরো ভালো হবে। দিস ডিস্টিংশন এনশিওর প্রপার ফিনান্সিয়াল রিপোর্টিং। এটা প্রপার ফিনান্সিয়াল রিপোর্টিং এটা আপনার ডিস্টিং করে, কারণ কি রেভিনিউ আলাদা জিনিস আর ক্যাপিটাল আলাদা জিনিস। আমরা যখন ডিটেলসে যাবো তখন জানতে পারবো রেভিনিউর সাথে ক্যাপিটাল আকাশ যখন ক্যাপিটালাইজ ক্যাপিটাল আমাদের যে এক্সপেন্স হয়, যে এক্সপেন্সগুলো আমার যার সুবিধা আমরা দীর্ঘদিন ধরে বছরের পরে বছর ভোগ করতে পারি, মোর দেন 1 ইয়ার্স ভোগ করতে পারি। আর এগুলো না কারেন্ট এক্সপেন্ডিচার, কারেন্ট আপনার ইনকাম। আন্ডার হোয়াট ক্যাটাগরি ডু দ্য এক্সপেন্সেস অফ পিএসসি কাম? ভেটেড হবে না চার্জ হবে? ইনস্টিটিউশনস অফ পাবলিক, এগুলো একবারে সম্পূর্ণ আলাদা বডি, যেগুলো
নিউট্রাল বডি, স্ট্যাচুটরি বডি, তাদের কিন্তু আপনার পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি, কোর্ট, এই সমস্ত কনসোলিডেটেড ফান্ডের চার্জ হয়, চার্জ অন দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, নট ভোটেড। ভোটেড মানে হচ্ছে যেটা বিধানসভা বা লোকসভার মাধ্যমে মানে আমরা ভোটাভুটিতে ঠিক হয়, কিন্তু এদের ভোটাভুটিতে ঠিক নয়, এটা চার্জ এক্সপেন্ডিচার। They are not subject to the vote of the legislature. This ensure independent of the commission. এটা পাবলিক সার্ভিস কমিশন একটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, সেটা এটাকে এনশিওর করে। Only হ্যাঁ only discussion is allowed but not voting. এখানে রাজ্যসভায়, লোকসভাতে আপনার বা বিধানসভাতে আলোচনা হতে পারে, কিন্তু কোনো ভোটিং হবে না। নেক্সট কোয়েশ্চন, which items of expenditure come under contact contingency? Contact contingency তে কোন কোন এক্সপেন্ডিচার গুলো আসবে? Contact contingency cover expenses which are recurring and certain. এই কথাটা শুধু মনে রাখবে, এটা হচ্ছে কিওয়ার্ড। এই কথাটা হচ্ছে কিওয়ার্ড, মানে কন্টাক্ট কন্টিনজেন্সি মানে হচ্ছে যে খরচাটা আমার নিয়ত এবং হবেই, সেই খরচাগুলো আসবে। যেমন ইলেকট্রিক, আপনার বাড়িতে ইলেকট্রিক আছে, আপনি ইলেকট্রিক বিল আপনাকে দিতে হবে। আপনি যদি রেন্টে থাকে, রেন্ট বাড়ি ভাড়া সেটা দিতে হবে। পোস্টেজ, ওয়াটার সাপ্লাই, এগুলো তো লাগবে, এগুলো দিতে হবে। যেটা রেকারিং এক্সপেন্ডিচার আছে এবং সার্টেন, অবশ্যই হতেই হবে। দে আর ডিস্টিংগুইশ ফ্রম কন্টিনজেন্ট এক্সপেন্ডিচার। এটা কন্টিনজেন্ট এক্সপেন্ডিচারতে আলাদা। কন্টিনজেন্ট এক্সপেন্ডিচার মানে হচ্ছে হঠাৎ করে ঘটলো সে খরচাটা ব্যয় করা। হঠাৎ বৃষ্টি হলো, ঝড় হলো, হ্যাঁ, বা কোনো কিছু দুর্ঘটনা ঘটলো যার ফলে আমার খরচাটা, সেটা কন্টিনজেন্ট এক্সপেন্ডিচার। আর কন্ট্যাক্ট কন্টিনজেন্ট মানে হচ্ছে আপনার যেটা আপনার নির্ধারিত আছে, যেটা আমাকে সামনে হচ্ছে কম হোক বা বেশি দিতেই হবে। কিন্তু ইলেকট্রিক বিল কম বেশি, রেন্টটা তো কম বেশি হবে না, অ্যানুয়ালি ঠিক করা থাকে যে এই বছর এই বাড়িতে কিনা 10,000 টাকা ভাড়া দিতে হবে, পরের বছর বাড়তে পারে। কিন্তু এইগুলো কিছু একটা রেকারিং ঘটবে এবং সার্টেন ঘটবে। আর কন্টিনজেন্ট এক্সপেন্ডিচার এবং সার্টেন না, যে কোনো সময় ঘটনা করতে পারে, আপনার খরচা করতে পারে, হুইচ ইজ আনসার্টেন। দে আর পেড রেগুলারলি আন্ডার স্যাংশন কন্ট্রাক্ট। তাহলে এই যে এটা কোনটা না রেগুলার পেড কোনটা হয়? কন্ট্রাক্ট কন্টিনজেন্সি। এটা স্যাংশন কন্ট্রাক্ট থাকেই একটা, হ্যাঁ, যে এই বাড়ি ভাড়াটা আমি মাসে মাসে 12,000 টাকা করে দেবো, তার মানে আমার সাথে একটা কন্ট্রাক্ট হয়েই আছে, প্রতি মাসে 12,000 টাকা দেবো, ঠিক আছে। এরপরে শো দ্য ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ ফর দ্য পারপোজ অফ দ্য ট্রাভেলিং ডেইলি অ্যালাউন্স। আমাদের যে এই গ্রুপ যেটা আছে আর কি, এটা পুরনো, হ্যাঁ, এই স্কেলটা দেখে নিন, এই স্কেলটা পরিবর্তে রোবা 19-টা দেখে নিন, সেটাই হবে যদি আসে, যদিও তাহলে কিন্তু এটা আমাদের রোবা 19-টা দেখে নেবেন। ক্লাসিফিকেশন ইজ মেড অ্যাকর্ডিং টু পে রেঞ্জ থেকে হয়। যেমন ধরুন এক্সাম্পল হচ্ছে রুপিস 16,400 এন্ড অ্যাবাভ একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরি, হ্যাঁ, এটা 18,600 399 এটা একটা ক্যাটাগরি, এইটা 6,500 থেকে 7,999 টাকা আরেকটা ক্যাটাগরি। এইসব ক্যাটাগরি আছে, এই রেঞ্জ অনুসারে তাদের টিএডি এটা নির্ধারিত হয়, এবিসিডি নয় কিন্তু এটা। এই রেঞ্জটার মধ্যে আপনার ক্লাসিফিকেশন থেকে টিএডি এটা কে কত 130 টাকা পাবে না 250 টাকা পাবে না 90 টাকা পাবে, তার উপর ডিপেন্ড করে এর পে রেঞ্জটার পরে। যদিও রোপা 19-এ পরে আর কোনো অর্ডার বেরোয়নি, এটা ধরেই কাজ চলছে। Specify the exceptions of which provides the for payment of family pension to more than 1%. কখন more than 1% family pension দেওয়া হয়, কি পরিস্থিতি হয়? more than 1% কে জেনারেলি একজনকে ফ্যামিলি পেনশন দেওয়া হয়, কিন্তু যদি দেখা যায় যে প্রোটেকশনের দরকার আছে, মাইনর চাইল্ড আছে বাড়িতে, ঠিক আছে, দেখুন লেখা আছে নর্মালি ফ্যামিলি পেনশন ইজ পেড টু ওয়ান এলিজিবল মেম্বার অ্যাট এ টাইম। ফ্যামিলি পেনশন তো একজনকে দেওয়া হয়, কিন্তু এক্সেপশন কি হয়, হয় না উইডো আর মাইনর চিলড্রেন এক্সিট, পেনশন মে বি শেয়ার করে দেওয়া হয়। দেখা গেলো উইডো আছে, মাইনর চাইল্ড আছে, দেখা গেলো এমন হতে পারে সম্পর্ক খারাপ হয়ে যাবে, মাইনরটাকে প্রবলেম হতে পারে, তাই একজনকে না দিয়ে দুজনকে ভাগ করে দেওয়া হয়। ইন কেস অফ মোর দেন ওয়ান উইডো পেনশন ইজ ডিভাইড। যদি দেখা যায় যে এক ভদ্রলোকের একাধিক বিবাহিত আছে, স্ত্রী আছে, তাদের ভাগ করে দেওয়া হয়। দিস রুল ইনসিওর প্রোটেকশন অফ ডিপেন্ডেন্স। Which is the basis? Next question, which is the basis for determining
the subscription allowance of a suspended government employee. এটা প্রায় আসে প্রশ্নটি। Subscription allowance to is based on the pay last drawn before suspension হওয়ার আগে সেই যে পেটা ড্র করতো সেটা সাবস্ক্রিপশন অ্যালাউন্সটা হয়। It is equal to the leave salary on half pay plus DA. এটা হাফ পে প্লাস ডি এর লিভ স্যালারির মতো হয়। ইট মে বি ইনক্রিজ অর রিডিউস ডিপেন্ডিং অন কন্ডাক্ট। ওর যেমন এটা সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হয়, হ্যাঁ, এটা ইনক্রিজ অন অর রিডিউস ডিপেন্ডিং অন দ্য কন্ডাক্ট। ইট কন্টিনিউস আনটিল রিইনস্টেটমেন্ট অর ফাইনাল অর্ডার। এটা ওর পুনর্নিয়োগ বা যত সাসপেন্ড হয়ে আসে, রিইনস্টেটমেন্ট হলো একটা ফাইনাল অর্ডার আগে পর্যন্ত এই জিনিসটা চলতে থাকে। এটা কখন 50% হয়, কখন 75% হয়, কখন 90% হয়, এটা বড় প্রশ্ন আসে। যখন বড় প্রশ্ন থাকবে সেটা আলোচনা করব। পরের প্রশ্ন দেখুন, what declaration are obtained by the pension disbursing authority PSA from a pensioner on the body of the life certificate? Life certificate body একজন PSA কি declaration obtain করেন? A pensioner must declare that he is alive, তিনি বেঁচে আছেন, not engaged in employment disqualifying pension। তাহলে ওকে ডিক্লেয়ার করতে হয় সে তিনি বেঁচে আছেন এবং তিনি আর কোনো এমপ্লয়মেন্ট গ্রহণ করেননি। He certified that he has not demerit in case of widow pension. He also declared that he is not drawing pension from any other source থেকে তিনি পেনশন পান না। পেলে কিন্তু অন্যরকম হবে, ট্রেজারিতে তার নিয়ম আছে, একটা দিয়ে পাবেন একটা পাবেন না, মূল পেনশন দুটো পেনশন আপনি পেতেই পারেন, ঠিক আছে। This ensure pension is paid only to eligible person, ঠিক আছে। একজন ভদ্রলোক বা একজন ভদ্রমহিলা দুটো পেনশন পেতেই পারেন, একজন একটা ফুল পেনশন পাবে আর নিজেরটা ফুল পেনশন পাবে, আর সেকেন্ডটা কিন্তু ডিএ ছাড়া পাবে, ডিএ পাবেন না, সেকেন্ডটা অনলি বেসিকটা পান। এরপরে 2 মার্কস কোশ্চেন আরো আছে। Identify the rule of WBSA part of which leave cannot be claimed as a right. এটা প্রশ্নটা এসেছিল যে কোন রুলে বলা আছে যে আপনার ছুটি আপনার অধিকার নয়। এটা বলা আছে, মনে রাখবেন 153 WBSA part 1 এ 153 তে বলা আছে যে leave cannot be claimed as a matter of right. The competent authority has full discretion on to grant or refuse leave depending on public সার্ভিস এক্সিডেন্স। এটা যেহেতু পাবলিক সার্ভেন্ট আপনি করেন, তাহলে কম্পিটেন্ট অথরিটি আর যিনি আছেন, এর কম্পিটেন্ট অথরিটির আমি ডেফিনিশন দিয়েছি, তিনি তার ডিসক্রিপশন আছে তা আপনার ছুটিটা গ্রান্ট করা অথবা রিফিউজ করা। ইভেন স্যাংশন দিয়েও কিন্তু আপনার রিভোক করে দিতে পারে। আপনি ছুটি নিয়ে বাড়িতে রয়েছেন বা কোনো কাজ করছেন, কাজের পাবলিক সার্ভিসের জন্য আপনার ছুটি ক্যান্সেল হতে পারে, আপনার বাড়ি থেকে অফিসে জয়েন করতে চিঠি অর্ডার হতে পারে। ইফ দ্য ইন্টারেস্ট সার্ভিস ইজ রিকোয়ার্ড, if the service is required, thus leave is a privilege not right. একটা প্রিভিলেজ, কিন্তু এটা কোনো রাইট নয়, এটা একটা সুবিধা, এটা কিন্তু কোনো রাইট নয়। আপনি চাকরি করছেন, একটা প্রিভিলেজ দেওয়া হয়েছে, তার মানে এই নয় যে আপনি ছুটি ভোগ করার একবারে অধিকারী হয়ে গেছেন। নেক্সট কোশ্চেন, এরপর এর সাথে জড়িত একটা কোশ্চেন রয়েছে 12 মার্কসের কোশ্চেন, এটা বড় কোশ্চেন, এটা খুব ভালো মন দিয়ে দেখুন। জাস্টিফাই দ্য অ্যাবাভ ডিক্লারেশন ফ্রম অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ। যে উপরে যে কথাটা বললাম, বলা হলো যে ছুটি আপনার অধিকার না, ছুটি আপনার একটা প্রিভিলেজ, এটা কোনো অধিকার না, 153 রুলে বলছে WBSA এ। তাহলে এটা ডিক্লারেশনটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে আপনি এটা আলোচনা করুন, জাস্টিফাই করুন। The declaration that leave cannot be claimed as right is a cornerstone of administrative discipline. এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ডিসিপ্লিন, কর্নারস্টোন বলতে পারেন। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা ডিসিপ্লিন। যদি এটা যদি না ডিক্লেয়ার করা থাকে যে ছুটি আপনি ভোগ করতে পারেন, বলা হতো ছুটি আপনার রাইট, তাহলে কি হতো, আপনি ছুটি যেতেন না, যত ছুটি থাকতো আপনি ভোগ করতেন, আপনার বস আপনার কিছু আপনার
আপনার বস আপনার কিছুই করতে পারতো না, তাই না? কম্পিটেন্ট অথরিটি যে হেড অফ অফিস আছে তার কিছু করতে পারবেন, আপনার রাইট দেওয়া আছে। ইফ দ্য লিভ ওয়ের অ্যান অ্যাবসোলুট রাইট, যদি আপনার একটা অ্যাবসোলুট রাইট হতো, দেখুন ওয়ের লেখা আছে, ইফ লিভ ওয়ের অ্যান অ্যাবসোলুট রাইট, যদি একটা আপনার অ্যাবসোলুট রাইট হতে, এমপ্লয়িজ কুড অ্যাবসেন্ট দেমসেলফ উইদাউট রিগার্ড টু দ্য পাবলিক ইন্টারেস্টের মাথায় না ঘামিয়ে সে কিন্তু অ্যাবসেন্ট করতো। ইউ টু প্যারালাইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, তার অ্যাডমিনিস্ট্রেশনটা প্যারালাইজ হয়ে গেছে, তাই না? Public offices exist to severe exist to severe citizen, public অফিস একটা এক্সিস্ট করে সিটিজেন সার্ভিসের জন্য, অ্যান্ড আনইন্টারাপ্টেড সার্ভিস, যাতে সার্ভিসের কোনো সেবার কোনো ক্ষতি না হয়, পাবলিক এসেনশিয়াল ডেলিভারি এসেনশিয়াল সার্ভিসের জন্য ক্ষতি না হয়। হেন্স sanction of leave must depend upon the convenience of public service rather than the desire of the employee। আমার উপর ডিপেন্ড করছে না, আমি একজন সরকারি কর্মচারী, আমার উপর ডিপেন্ড করছে না, আমার ডিপেন্ড করছে পাবলিক সার্ভিসটা যাতে ভালো হয়। স্যাংশন অফ লিভ মাস্ট ডিপেন্ড অন দ্য কনভিনিয়েন্স অফ পাবলিক সার্ভিসের উপর ডিপেন্ড করছে, কনভিনিয়েন্স অফ পাবলিক সার্ভিস, এটা তার যে আমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে নয়। ফর এক্সাম্পল, ডিউরিং ইমার্জেন্সি সাচ এস দ্য ইলেকশন, natural calamities, or urgent administrative work, employees cannot be allowed to absent themselves। তাহলে এই সকল কাজের জন্য কোনো এমপ্লয়িকে ছুটি দেওয়া হয় না, সে অফিস আসতে বাধ্য হয় বা ডিউটি করতে বাধ্য হয়, তাই না? The discretionary power vested in competent authority, এই যে স্বেচ্ছাধীন ক্ষমতা আপনার বসের উপর দেওয়া আছে বা হেড অফ অফিসের কাছে দেওয়া আছে, ensure a balance between employee ওয়েলফেয়ার অ্যান্ড দ্য সার্ভিস, দুটো করে ব্যালেন্স একটা কমতে আছে। আপনি ছুটি নিতে পারেন, কিন্তু পাবলিক সার্ভিসে ইমার্জেন্সি থাকলে আপনি ছুটি নিতে পারবেন না, একটা ব্যালেন্স করা হয়। দিস রুল এমপ্লয়ার্স দ্য অথরিটি টু রেগুলেট লিভ সো দ্যাট দ্য ওয়ার্কলোড ইজ ইকুইটেবলি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য অ্যাভেলেবেল স্টাফ। এটা আরেকটা জিনিস করে, ধরুন একটা অফিসে 10টা স্টাফ আছে, 10টা স্টাফের মধ্যে যদি 4 জন ছুটি নিয়ে নেয় তাহলে তো চলবে না, তাই না? ছুটি দেওয়ার ফলে অফিস বসকে কি করতে দেখতে হয় যে আজকে কে ছুটি নিয়েছে বা কজন আমার স্টাফ আজ ছুটি না নিয়ে আছে, সব কিছু দেখে ছুটি দিতে হয়। ইট অলসো প্রিভেন্ট মিসইউজ অফ লিভ প্রিভিলেজ বাই দ্য হ্যাবিট, অনেকে হ্যাবিচুয়েট অ্যাবসেন্টি আছে, যারা ইচ্ছে গেল ঘুম থেকে উঠে ভালো আজকে অফিস না গেলেও চলবে, এই যে ভাবনাটা থেকে তাদেরকে বিরত রাখে। It is important to ensure that essential services like health, education and revenue collection continue smoothly। ঠিক আছে, এটা ব্যাখ্যা করছি না। Rigid right to live could result in a breakdown of the government। একটা rigid right to live could result a breakdown of the government। দেখুন একটা rigid right আছে, যদি আমার যদি এটা rigid right থাকতো, এটা যে আমার অধিকার হতো, তাহলে গভর্নমেন্ট এই টোটাল গভর্নমেন্টকে প্যারালাইজ করে দিত। The provision also allows the authority to verify leave accounts and check irregularities before granting leave। তাহলে এই প্রভিশনের জন্যই একজন কম্পিটেন্ট অথরিটি কি দেখে, তার লিভ অ্যাকাউন্ট দেখেছে এর আগে কতদিন ছুটি নিয়েছে। দেখেন যখন আপনি ছুটি অ্যাপ্লাই করেন, এর আগে ছুটি কত, এর আগে ছুটি কোনদিন থেকে কোনদিন ছুটি নেওয়া হয়তো সেটা লিখতে হয়। Moreover, it introduces accountability of the employees, ensuring that leave is planned and sanctioned in advance। তাই জন্য এমপ্লয়ীদের উপর এটা এই নিয়মটার জন্য একজন এমপ্লয়িকে অ্যাকাউন্টেবিলিটি করে, সে আগে থেকে প্ল্যানিং করে যে আমি এই ছুটি আগে থেকে নেব, আগে থেকে অ্যাপ্লাই করে রাখে স্যাংশনের জন্য, ঠিক আছে। বাই মেকিং লিভ ডিসক্রিশনারি, দ্য গভর্নমেন্ট রিটেন কন্ট্রোল ওভার ম্যান পাওয়ার প্ল্যানিং। তাহলে এই আইনটা আছে বলেই কিন্তু আপনার গভর্নমেন্ট ম্যান প্ল্যানিং পাওয়ারিং করতে পারে, কারণ আমি ইচ্ছে করলে আমি ওকে আটকে দিতে পারি। ছুটি অধিকার নয় যেহেতু, সেহেতু বস আপনার নাও ছুটি নিতে পারে। It also avoids sudden disruption in office functioning due to multiple employees taking leave। সবাই যদি একসাথে ছুটি নিয়ে নেয় তাহলে হঠাৎ করে অফিসটা কোলাপস করে দেবে। Administratively, the rule helps to maintain order, discipline and reliability in the service। হঠাৎ করে আপনি যদি ছুটি নিয়ে নেন তাহলে পাবলিক এসে হ্যারাস্ট হবে, তাহলে পাবলিক হ্যারাস্ট হলে কাকে কথা শুনতে হবে? আপনার যে কন্ট্রোলিং অথরিটি আছে বা আপনার যে হেড অফ অফিস আছে তাকে কথা শোনাবে, ওই স্টাফটাকে কথা শোনাবে না। তো সেইভাবে একটা অফিসের মধ্যে ডিসিপ্লিন বজায় রাখে। ইট এনহ্যান্স ফেয়ারনেস অ্যাজ সাংশনিং অথরিটি ক্যান প্রায়োরিটাইজ কেসেস অফ জেনুইন নিড।
যার জেনুইন নিড আছে তাকে ছুটি দেওয়া যেতে পারে, সেটা তাদের অ্যাপ্লিকেশন বা বিভিন্ন সূত্রে খবরের মধ্যে জানতে পারে যে হ্যাঁ সত্যি এর মায়ের অসুস্থ বা এর বাড়িতে বিশাল প্রবলেম রয়েছে, ছুটিটা দেওয়া যেতেই পারে। স্বাভাবিকভাবে এসব এটাকে প্রায়োরিটাইজ করে, যে খুশি ছুটি নিতে পারে না। This ensure equity among employees rather than leaving matter to self choice। ঠিক আছে, ফার্দার ইট ডিসকারেজেস নেগলিজেন্স অ্যান্ড অ্যাবসেন্টিজম, মানে হচ্ছে যারা একটা মানসিকতা আছে ডিউটি যায় না, দীর্ঘদিন ধরে কামাই করে, তাদের যে মানসিকতাকে ডিসকারেজ করে। This the system of the discretionary leave also permit denial of leave when there is a shortage of staff। ঠিক আছে, তাই it keeps employees conscious of their duties to state and citizen। তাহলে এই জন্যই কিন্তু একজন এমপ্লয়িকে তার ডিউটি সম্বন্ধে সতর্ক, মানে কনসাস করে রাখে স্টেট এবং সিটিজেন সম্পর্কে। দ্য প্রিন্সিপাল আপহোল্ড পাবলিক সার্ভিস অ্যাজ আ প্যারামাউন্ট, কিপিং প্রাইভেট আপনার কনভিনিয়েন্ট সেকেন্ডারি। তাহলে আমাদের যারা চাকরি করি আমরা, তাদের হচ্ছে পাবলিক সার্ভিসটা হচ্ছে প্যারামাউন্ট, অর্থাৎ প্রাইমারি জিনিস আমার, আসল জিনিস আমার, আর আমার প্রাইভেট ইন্টারেস্টটা হচ্ছে সেকেন্ডারি। In essence, the declaration strengthened administrative discipline, continuity service and fairness। এই যে আইনটা আছে 153 রুল, সেটার জন্যই কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ খুব ডিসিপ্লিন স্ট্রেনথেন হয়, কন্টিনিউ অফ সার্ভিস চলে এবং ফেয়ারনেস আর স্বচ্ছতা বজায় থাকে। আমি আজকে এই একের তিনের লাস্ট প্রশ্নটি লাস্ট আলোচনা করব। ছোট্ট একটি প্রশ্ন আলোচনা করে দিই। distinguish between casual leave and earned leave। casual leave আর earned leave এর তফাৎটা কি? আমরা সকলে জানেন যে casual leave আর earned leave এর তফাৎ হচ্ছে, casual leave হচ্ছে আপনার এটা not recognized from the leave under W, এটা লিভ হিসেবে ধরাই হয় না। দেখবেন আমাদের যে লিভ আছে তার শেষ 207 casual leave দেওয়া আছে। আমাদের লিভটা শুরু হয়েছে 146 থেকে আর শেষ হয়েছে 207-এ। এই 207-এ একে দেওয়া হয়েছে, কারণ এটাকে অন ডিউটি দেওয়া হয়। এটাকে অন casual leave টা অন ডিউটি বাট কনসেশন গ্রান্টেড টু এমপ্লয়িজ ফর শর্ট টাইম অ্যাবসেন্ট। এটি হঠাৎ করে যেতে পারলো না casual leave নিলাম, হঠাৎ আর্টিস্টে বললে, কিন্তু এটা অন ডিউটি দেওয়া হয়, বছরে 14টা দেওয়া হয়। ঠিক আছে, একটা ক্যালেন্ডারে 14 দিন দেওয়া হয়। ইট ইজ জেনারেলি লিমিটেড টু 14 days in a calendar year। It cannot be combined with any other leave, হ্যাঁ, except restricted holiday। রেস্ট্রিক্টেড হলিডে ছাড়া এটাকে আর কারোর সাথে কম্বাইন করা যায় না। আর্ন লিভটা কি? আর্ন লিভটা আদার হচ্ছে একটা স্ট্যাটুটরি লিভ, এটা আপনি অর্জন করেন। ঠিক আছে, আপনি সার্ভিস রেন্ডার করেন এবং এটাকে অর্জন করেন। বছরে আপনাকে 30টা আর্ন লিভ দেওয়া হয়। প্রত্যেক মাসের জন্য আপনাকে আপনাকে প্রত্যেক মাসের জন্য 2.5 দিন, মানে 6 মাস করলে আপনি 15 দিন পাবেন, আরো 6 মাস করলে আরো 15 দিন পাবেন, এইভাবে টোটাল আপনাকে দেওয়া হয় 30 দিন। ইট অ্যাক্রুড করে অ্যাক্রুজ অ্যাট দ্য রেট অফ 15 days। অ্যাক্রু মানে অ্যাক্রু হয়ে যায় লিভটা half year and can accumulate up to the 300 days। টোটাল সারা জীবনে সার্ভিস কোডে আপনি 300 days পর্যন্ত অ্যাকুমুলেট করতে পারেন। অর্থাৎ লিভ স্যালারি হিসাবে কিন্তু এটা আপনি 300 দিন লিভ স্যালারি পেতে পারেন। ক্যাজুয়াল লিভ ল্যাপস হয়ে যায়। ঠিক আছে, বছরের শেষে, বছর শেষ হলো, ক্যাজুয়াল লিভ আপনার ল্যাপস করে যায়। আর্ন লিভ ক্যান বি ক্রেডিট ফরওয়ার্ড হবে এটা আর্ন লিভটা, এবং আনকেস ইভেন আনকেস আর রিটায়ারমেন্ট এটাকে ক্যাশ করা যাবে। ক্যাজুয়াল লিভ ইজ নট ডেবিটেড টু দ্য লিভ অ্যাকাউন্ট। ক্যাজুয়াল লিভের কোনো লিভ অ্যাকাউন্টই অ্যাকচুয়ালি হয় না বছরের শেষ, যেহেতু এটা অ্যাকাউন্ট একটা অ্যানুয়াল একটা মানে অ্যাকাউন্টের মধ্যে থাকে, সারা বছরের শেষ হয়ে গেল চলে গেল, নতুন করে আবার শুরু হলো। while earned leave debited regularly, casual leave is meant for urgent private affairs, whereas earned leave is for rest, হ্যাঁ, recuperation and a personal reason। ঠিক আছে, রেস্টের জন্য, কোথাও বেড়াতে যাচ্ছেন সেই জন্য, পার্সোনাল রিজনের জন্য এটা আপনি আর্ন লিভটা ব্যবহার করা হয়। ক্যাজুয়াল লিভ ডাজ নট অ্যাফেক্ট পেনশন রিটায়ারমেন্ট বেনিফিট। ক্যাজুয়াল লিভটা কিন্তু পেনশন রিটায়ারমেন্ট বেনিফিটকে অ্যাফেক্ট করে না, বাট আর্ন লিভ ইজ দ্য ফুল লিভ প্রিভিলেজ দ্যাট ইজ কাউন্টেড ফর সার্ভিস রেকর্ড। এটা সার্ভিস রেকর্ডের সাথে আপনার কাউন্ট করা হয়। দে ডিফার ইন নেচার, পারপোজ অ্যান্ড ট্রিটমেন্ট অফ আন্ডারহুড। তাহলে এই দুটো লিভ কিন্তু তার নেচারে, পারপোজে এবং ট্রিটমেন্টে ফারাক রয়েছে। এটাই ছিল আজকের একটা সংক্ষিপ্ত ভিডিও। এটা আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এটাকে লাইক করুন এবং শেয়ার করুন।
ধন্যবাদ। পরবর্তীকালে আমি আবার এই পরপর এই যে আমার কম্পাইল বুকটা আছে সেই কম্পাইল বুকটা আমি আলোচনা করতে শুরু করলাম আজ থেকে। এর আগেও একটা প্রশ্ন করেছিলাম, আলোচনা করলে যে এই দুইটা যদি আমি আলোচনা করে দিই তাহলে আপনাদের অনেক মানে অফিস যেতে যেতে অফিসের মধ্যে আপনারা শুনতে পারবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সকলকে। এই বইটার প্রথম পেজটা দেখুন, যদি বইটা নেওয়ার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কল করবে। থ্যাংক ইউ।